নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জয় জোহর মেলা অনুষ্ঠিত হল রাজনগরে। তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হল পারুইয়ে। রাস্তার মান নিয়ে প্রতিবাদ করায় হুমকি কাউন্সিলরকে। পথ দুর্ঘটনায় মৃত্যু 2 ব্যক্তির পারুইয়ের কসবা গ্রামে। লাগাতার আশাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল খয়রাসোলে। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সৌজন্য বিনিময়। তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন মুরারোয়ে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির খয়রাসোলে। অনুষ্ঠিত হল না দুবরাজপুর প্রিমিয়াম লিগের খেলা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহর মেলা 2024 অনুষ্ঠিত হল রাজনগরে আজ রবিবার 3রা মার্চ। রাজনগর শিশালফান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মাড্ডি, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, সমাজসেবী রানা প্রতাপ রায় সহ বিভিন্ন সমাজসেবী ও বিশিষ্টজনেরা। পাশাপাশি রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তরফে আদিবাসীদের মধ্যে মেডিকেল কিট এবং ছাত্রীদের সবুজ সাথী সাইকেল বিলি করা হয় এই মঞ্চ থেকে। এদিন বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার বক্তব্যে জানান, যে জাতিটা সব থেকে অবহেলিত ছিল, যারা এই সকলকে আমার তরফ থেকে এবং রাজনগর ব্লক প্রশাসনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আমরা যখন জানতে পারি। উত্তম মণ্ডল ও সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বহিরাগত অত্যাচার বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো জনগর্জন সভা 10ই মার্চ। তারই পরিপ্রেক্ষিতে আজ রবিবার 3রা মার্চ বীরভূম জেলার পারুইয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, কর্মী সমর্থকরা। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্যে জানান, বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কিত করছেন, কিন্তু যে কমেন্টসমেন্টগুলো যে কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। আসানসোলের বিজেপি প্রার্থী যাকে গতকাল বলা হয়েছিল তিনি প্রার্থী হতে চাইছেন না, বিজেপির সমস্যা হচ্ছে এটাই, বিজেপি প্রার্থী হতে বেশিরভাগই ভালো লোক চান না। পবন সিং একজন বিখ্যাত গায়ক, এরকম বহু লোক আছে যারা প্রার্থী হতে চান না। বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে, কারণ বাংলাদেশ সুনিশ্চিত হার জেনে কোনো মানুষ প্রার্থী হতে চান না। বিজেপির হাতে ক্ষমতা আছে, টাকা আছে, অনেক টাকা পাবেন, সেটা লোক যাদের নেই তারা বিজেপি প্রার্থী হতে চায় না, কারণ নিশ্চিত হার জেনে নিজের অপমান করে কেউ প্রার্থী হতে চায়। কিন্তু দুঃখ হচ্ছে যে বিজেপি ধরে বেঁধে প্রার্থী করে
এবং পরে আমি দেখেছি অনেক প্রার্থী পালিয়ে যায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পারুই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর থেকে চন্দ্রপুর পর্যন্ত প্রায় 17 কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে শেষ মুহূর্তের কাজ, যা দুবরাজপুর শহরে হচ্ছে। দুবরাজপুর শহরে নতুন পিচ রাস্তা তৈরি করতে না করতে উঠে যাচ্ছে পাথর, বেরিয়ে পড়ছে পুরানো রাস্তা, আর যার ফলে অসুবিধায় পড়ছেন পৌরসভার নাগরিকরা। এছাড়াও তিতবিরক্ত হয়ে পড়েছে মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি ভালো রাস্তা তৈরি করার দাবিতে পথে নেমেছেন পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলরও, যেখানে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষ, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি, সমাজসেবী তারক গড়াই সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গতকাল শনিবার 2রা মার্চ সন্ধ্যায় মৌখিকভাবে বীরভূমের জেলাশাসককে বিষয়টি জানান। আজ রবিবার 3রা মার্চ সরজমিনে বীরভূম জেলাশাসক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজনকে পাঠান রাস্তা দেখতে। স্বভাবতই তাদেরকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন প্রত্যেকেই। শুধু তাই নয়, দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষ রাস্তার নিম্নমানের কাজ ও গুণগত মান নিয়ে প্রতিবাদ করার জন্য তাকে বেশ কয়েকটি ফোন থেকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ তুলেছেন কাউন্সিলর বনমালী ঘোষ। এদিন তিনি আরও জানান, কোন উদ্দেশ্য নিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং ভালো রাস্তায় গিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট পথশ্রী প্রকল্প, যে সমস্ত রাস্তাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করছেন তার ভালো কাজ আমরা চেয়েছিলাম দুবরাজপুরবাসীর কাছে। সেই রাস্তা মাননীয় ইঞ্জিনিয়াররা সেদিন রাতে বলছে 1/2 ঘন্টা 80 করে চলে গেল, তারপরে ফোনে বলছে তুমি সরে যাও না তোমার বিপদ হবে, এই ধরনের কথাবার্তা বলেছেন ইনারাই। কারা বলেছে? এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররাই করে বলেছেন। এখন আপনি কি করবেন তাহলে? আমরা কমপ্লেন করছি ডিএম এর কাছে, এই ডিএম এর প্রতিনিধি এসছে, তার প্রত্যুত্তর আমরা চাই। ওই ইঞ্জিনিয়ার বলুন, ইঞ্জিনিয়ার আমি নাম জানি না, ইঞ্জিনিয়ার এখানে এসেছেন, উনি এখানে আছেন, সামনে আছেন উনি, ওই চশমা পরে আপনার। আর সুমন্ত বাবু ছিলেন, সুমন্ত বাবু, আর উনি দুজনতে ছিলেন এখানে ওরা। বলছি কোথাও কি কাট মানের কোনো ব্যাপার আছে দাদা? আমার মনে হয় অন্য কোনো কারোর সঙ্গে ব্যবসা থাকতে পারে, সেটা আমার জানা নেই। আমরা ভালো রাস্তা চাইছি, আমরা ভালো রাস্তা চাই পাবলিকের কাছে। দুবরাজপুরবাসী বলুক যে এনাদের প্রতিবাদে ভালো রাস্তা রয়েছে, আমরা ভালো রাস্তা চাই, এটাই। প্রত্যেকেই চাইছেন রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় কাজ হোক এবং শহরের মানুষ এই কাজ দেখুক। এদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জাকির হোসেন মল্লিক বলেন, দেখলেন রাস্তাটা কি গুণগত মান খারাপ আছে না নাই? হ্যাঁ না না, কয়েকটা জায়গায় ঠিক হয়নি, ওটা আবার রেকটিফিকেশন করা হবে। কিন্তু এখানে কয়েকটা জায়গায় মধ্যে তো হয়, 2 দিনের মাথাতে এই অবস্থা, কি বলবেন এই বিষয়টা? এখানে 2টো লেয়ার একসঙ্গে করার কথা, কনজেশনের জন্য আমরা 2টো লেয়ার একসঙ্গে করতে পারিনি, সেই জন্য ওপেন গেটেড ফিনিশিং কোটেড পাথর কিছু জায়গায় উঠে গেছে, ওটা আবার রেকটিফিকেশন করে দিয়ে পুরো রেকটিফিকেশন অ্যাজ পার স্পেসিফিকেশন করা হবে, তারপরই কন্ট্রাক্টরের পেমেন্ট হবে, কাজের কমপ্লিশন হবে। আজকে আপনারা এসে কি দেখলেন? ঘুরে তো দেখছেন গোটা কয়েকটা জায়গায় ডিফেক্ট হয়েছে, সেটা দেখেছি, পয়েন্ট আউট করেছি, নোট করেছি। কাউন্সিলররা যে অভিযোগ করেছে যে নিম্নমানের রাস্তা হচ্ছে, এইটা কত আপনি একজন পর্যবেক্ষক হিসেবে কিভাবে দেখলেন? আর সেই যে অভিযোগটা করছে সেটা কি যুক্তিসঙ্গত? আমরা এই কাজটা চন্দ্রপুর থেকে করে আসি, চন্দ্রপুর বক্রেশ্বর হয়ে 17 কিলোমিটার রাস্তা আমাদের 16 কিলোমিটার করে নিয়েছি। লাস্টে কনজেশনের জন্য এখানে আমরা লাস্ট 1 কিলোমিটার আমরা লাস্টে করলাম। তা আমরা ওইখানে আমাদের পরিষ্কার পুরো সুন্দর কাজ হয়েছে, আপনারাও দেখেছেন, হ্যাঁ, সেটা খবরেও প্রকাশিত হয়েছে।
এই জায়গাটা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেটা রেগুলেশন করে দেওয়া হবে। কিন্তু ওইখানে যেটা ফার্স্ট লেয়ারটা ওপেন হয়ে পড়ে আছে, ওটা পড়ে থাকলে কিন্তু পাথর উঠে যাবে। ওটা কিন্তু পড়ে থাকার কথা না, দুটো লেয়ার একসঙ্গে করার কথা। ওটা কিন্তু করতে দিতে হবে, না হলে কিন্তু পাথর সব উঠে চলে যাবে। কোথাও কি গাফিলতি রয়েছে মনে হয়? গাফিলতি তো আছে অবশ্যই। গাফিলতি সেভাবে ঠিক মানে আপনি বলছেন কাজ খারাপ হয়েছে কয়েকটা জায়গায়, তাহলে কি কোয়ালিটি আমরা ল্যাবে টেস্ট করেছি, সেটা ঠিক পেয়েছি। এবার এখানে এক্সিকিউশনের সময় ডিউরিং নাইট কিছু প্রবলেম হয়েছিল। দুদিনে তো কমপ্লেইন দেওয়া হলো। টেস্ট কবে হচ্ছে? অভিযোগটা হয়েছে কালকে। অভিযোগটা হয়েছে কালকে। আমরা যখন সঙ্গে সঙ্গে টেস্ট হয়ে গেছে। এটা যখন মিক্সিং হয় প্ল্যান্টের সঙ্গে সঙ্গে আমরা ওখানে কিন্তু টেস্ট করি। তাহলে যদি ওখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এই পরিণতি হলো কি করে? তাহলে পরিণতিটা হলো কি করে? ধাপ আছে তো, এক্সিকিউশনের পোর্শনে একটু গন্ডগোল হয়েছিল, বা ওইটা যেটা ফার্স্ট লেয়ার যেটা পড়ে আছে ওটা পড়ে থাকার জন্য পাথর উঠছে। সেকেন্ড লেয়ারটা সঙ্গে সঙ্গে করার কথা, সিল করতে বলছে। একজন জনপ্রতিনিধিকে হুমকি দেওয়া হয়েছে ফোনে। না, সেটা তদন্ত করে দেখা যাবে। দুজনেরই মোবাইলে কল লিস্ট থেকে দেখা যাবে তো। একজন কাউন্সিলর সরাসরি অভিযোগ করছেন আপনাদেরই স্টাফের সামনে দাঁড়িয়ে যে হুমকি দেওয়া হয়েছে, এই বিষয়টা কি বলবেন? প্রশাসন তদন্ত করে, আমিও দেখছি। পাশাপাশি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি জানান, এই 3 দিন আগে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাতের বেলায় কাজ করছিল, প্রায় রাত তখন 10টা থেকে 11টা বাজছিল। সেই রাতের বেলায় কাজ করছিল এবং তারা গিয়ে দেখে যে রাস্তাটা একদম নিম্নমানের করে কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছে। তখন সে প্রতিবাদ জানার পরে তাকে একটা প্রচ্ছদ কমসে কম 10খানা ফোন থেকে তাকে হুমকি দেওয়া হয়, এবং হুমকি দেওয়া হয় যে না, এই রাস্তাটা ঠিক হচ্ছে, তুমি নাক গুলিও না, তুমি এই ব্যাপারটা বলো না। আমাদেরকে জানানো হয়। আমরা এই ব্যাপারে গত পরশু আমরা সকলে যাই, সকলে গিয়ে সব কাউন্সিলররাও ছিল, বেশিরভাগ কাউন্সিলররাও এখানে ছিল, টাউন সভাপতি ছিল, কার্যকরী সভাপতি ছিল। আমরা সরজমিনে তদন্ত করে দেখি অত্যন্ত নিম্নমানের কাজ, এবং আমরা ব্লক প্রশাসনের কাছে দেখা করি। বিডিও সাহেব ছিল না, জয়েন্ট বিডিও সাহেব সাথে দেখা করি, এবং সেইখান থেকেই আমি ব্যক্তিগতভাবে ডিএম সাহেবকে বলি। কারণ ডিএম সাহেব তৎক্ষণাৎ ব্যাপারটা বলেন যে না, কাজটাকে আপনারা বন্ধ রাখুন। আমি যতক্ষণ না এই রাস্তাটা সরজমিনে তদন্ত করিয়ে যতক্ষণ আমি দেখবো রাস্তাটা ঠিক হচ্ছে, ততক্ষণ কিন্তু রাস্তাটা হতে দেবো না। তো সেখানটা থেকে দাঁড়িয়ে কালকে আমরা দেখছি রাস্তাটা হয়ে যাচ্ছে, তখন আমরা গিয়ে প্রতিবাদ জানাই, এবং যেখানটা কামারশাল মোড় থেকে নিয়ে একদম রঞ্জন বাজারে যে রেল ব্রিজ রয়েছে সেই পর্যন্ত প্রত্যেকটি জায়গায় শিডিউল মোতাবেক কাজ হয়নি, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে। আজকে তদন্তর জন্য আমাদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন, ডিএম সাহেব পাঠিয়েছিলেন, ওনারাও মানে ব্যাপারটা অ্যাডমিট করেছেন যে না, রাস্তাটা নিম্নমানের হয়েছে, রাস্তাটা অনেক জায়গায় যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে রাস্তাটা কিন্তু হয়নি। রাস্তা সংস্কার ওরা যদি আমরা প্রতিবাদ না জানাতাম তাহলে ওরা কিন্তু একদিনে, একটা ভাবুন, রাতের বেলাতে মাত্র কয়েক ঘন্টায় একদম রেল ব্রিজ থেকে নিয়ে কামারশাল পর্যন্ত কমপ্লিট করে দিয়েছে। এই তৎপরতা দেখে সন্দেহ হচ্ছে যে ম্যাটেরিয়ালসের ব্যাপারে, কাজের ব্যাপারে অত্যন্ত নিম্নমানের কাজ এখানে করা হয়েছে। টাকাটা সাধারণ আমাদের মুখ দিয়ে, মানে ব্যক্তিগতভাবে আমি বলিনি, কিন্তু ওইখানে সাধারণ মানুষের একটা ধারণাই জন্মে গেছে যে নিম্নমানের কাজটাকে যারা সাপোর্ট করছে তারা কিছু স্বার্থের জন্যই করছে। তারা হয় পয়সা স্বার্থের জন্য করুক, ভাই ভতিজার জন্যই করুক, কিছু সাপোর্ট করছে। যারা পয়সা নিয়েছে তারা এই ব্যাপারটা বলছে না, রাস্তাটা ঠিক আছে ছেড়ে দিন, এরকম ব্যাপারটাতে সাধারণ মানুষের প্রশ্ন উঠছে। যখন ওই যারা তদন্ত কমিটির মধ্যে যারা ওই কন্ট্রাক্টরকে সাপোর্ট করার চেষ্টা করছে, তখন ন্যাচারালি তাদের মুখ থেকে ভেসে আসছে যে তাহলে পয়সাটা ভাগ করে নিয়ে নিতে পারতেন, তাহলে রাস্তাটা করার কি দরকার ছিল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। মর্মান্তিক পথ দুর্ঘটনাস্থলেই 2 ব্যক্তির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বীরভূমের পারুই থানার অন্তর্গত কসবা গ্রামে আজ রবিবার 3রা মার্চ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শান্তিনিকেতন থেকে পারুই যাওয়ার মাঝে কসবা গ্রামে বেপরোয়াভাবে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি। গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি 2 ব্যক্তির গায়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। 4 চাকা বোলেরো গাড়িটি বেপরোয়াভাবে যাচ্ছিল। দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিন স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ মাল জানান, আমার বড় বাবা এখানে গায়ে দেওয়া ছিল, গায়ে দোয়াইতে পোলটাতে একটা গাড়িতে এসে পোলটা মেরে দেয়। পোলটা মেরে দেওয়ার পর একটা মহিলা ছিল আর আমার বড় বাবা ছিল, দুজনে মিলে পর ডেড হয়ে যায়।
দুজনের উপরে পোলটা হ্যাঁ, দুজনে সেই পোলটা পড়েছে, গাড়িটা পোলটাতে মেরেছে আর পোলটা ভেঙে ওদের মাথায় পড়েছে। এই গাড়িটা কিসের গাড়ি? গাড়িটা তো তোমার বিয়ে নিয়ে গেছিল হয়তো, বিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিয়েতে যাচ্ছে। হ্যাঁ, পোলটা মাথার উপর পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে মারা গেছে। হ্যাঁ, দুজন, একটা মহিলা আর আমার বড় বাবা। কি নাম তাদের? একটা নাম রাকুমাল আর মহিলাটার নাম বলতে পারবো না। ওটা তো এই গ্রাম, ওই পাড়ার বটে, ওই পাড়া। হ্যাঁ, ও ভিক্ষা করতে এসেছিল মহিলাটা, এই 2 ঘর 4 ঘর ভিক্ষা নিয়েছে, নিয়ে এদিকে যেছিল আর বড় বাবা দুজনে তো এক জায়গায় দাঁড়িয়ে ছিল। গাড়িটা এসে হরাম করে এসে পোলে মেরে দিয়েছে, তাল সামাতে পারে পোলে মেরে দিয়েছে, পোলে মারার সাথে পোলটা ভেঙে ওদের মাথায় পড়ে যায় আর সঙ্গে সঙ্গে মারা যায়। আপনারা কিসের দাবিতে মৃতদেহ আটকে রেখেছিলেন? কি দাবি? কিসের দাবিতে? একটা ফয়সালা চাই, আর যাকে ধরে যে করেছে তার অ্যারেস্টটা চাই, তার অ্যারেস্ট হোক, তার যাবজ্জীবন ফাঁসি হোক এই চাই, আর ও তোমার হোক, ওই ওদের একটা ফয়সালা হোক কিছু। গাড়িটা তো পোলটা তো ওই পাশে আছে, গাড়িটা অত দূরে গেল? গাড়িটা তো ওই দিকে তাল সামাতে পারে না বলেই তো মেরেছে না পোলটা গাড়িতে। মানে ড্রাইভার? না না, ড্রাইভার তো নয়, ও তো ইদানিং গাড়িটা 4-5 দিন হয়েছে কিনেছে, সেকেন্ড হ্যান্ড গাড়িটা ইদানিং কিনেছে। গাড়িটা তো এমনি কাগজপত্র আর ঠিক নাই, তাও ঠিক আছে, ঠিক নেই। হ্যাঁ, ড্রাইভার তো পালিয়ে গেছে, এই ফিল্ডে থাকে ড্রাইভার, ও তো পালিয়ে গেছে। পালিয়ে কবে যখন শুনেছে মারা গেছে তার আগেই তো ওই পালিয়ে, ওই তো এই গ্রামে ওই পাশে ঘর ওর। সেটা বলতে পারবো কোথায় কোথায় ছিল, হয়তো এই যে সাতপুর এইদিকে যাবে, হয়তো এইদিকে যখন ঘুরছিল গাড়িটা সাতপুর এইদিকে যাওয়ার কথা। আমার নাম রামপ্রসাদ মাল। পাশাপাশি গ্রামের অন্য বাসিন্দা মৃণাল কান্তি রায় বলেন, যে রাকুমাল নামে ওই ছেলেটি গাড়ি ধোয়াচ্ছিল রাস্তার পশ্চিম দিকে, হঠাৎ একটি যে গাড়িটি ফুল টুল লাগানো রয়েছে, এই গাড়িটি আপনার বিয়ের কোথায় প্যাসেঞ্জার তুলতে যাচ্ছিল, একদম ড্রেন থেকে ড্রেনের বাঁ দিকে চলে গেল, পোস্টে লেগেছে। পোস্টে লাগার সঙ্গে যে শব্দটা উঠলো, তখনই আমি সাইকেলটা কিন্তু জাস্ট এই দেওয়ালটাতে লাগাচ্ছি, শব্দটা উঠলো, তখন দেখছি দুটো একদম শেষ। মুখে আমার বোতলে জল ছিল, সে জলটা দিচ্ছি কিন্তু কোনো আওয়াজ পেলাম না, শেষ। তখন আমি যখন গেলাম তখন ড্রাইভার কই আর গাড়ির মধ্যে নয়, চলে আসে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, পারুই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বেতন বৃদ্ধি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে একত্রে দেওয়ার ব্যবস্থা, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা প্রদান, পালস পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গত 1 মার্চ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে। ইতিমধ্যে আজ রবিবার 3রা মার্চ শুরু হয়েছে পালস পোলিও কর্মসূচি। সেখানেও রাজ্যের সাথে সাথে বীরভূম জেলার বিভিন্ন ব্লক এলাকায় আশাকর্মীরা তাদের কর্মবিরতির ডাকে অনড় থেকে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। অনুরূপভাবে আজ খয়রাসোল ব্লকের আশাকর্মীরা তাদের তরফ থেকে নাগরাকোনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে তাদের বিভিন্ন দাবি দেওয়ার সম্মিলিত পোস্টার সহযোগে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন পালস পোলিও পরিদর্শনে আসেন ডেপুটি CMOH ডাক্তার KD পোদ্দার। তাকে কাছে পেয়ে আশাকর্মীরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা অভিযোগের সুরে শোনান। সেই সাথে নাগরাকোন্দা স্বাস্থ্যকেন্দ্রের BMH ডাক্তার সব্যসাচী রায় আসেন, তাকে বিক্ষোভের সম্মুখে পড়তে হয় এবং তাদের কথা শোনেন। এদিন খয়রাসোল ব্লক আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে কল্যাণী মুখার্জি জানান, আমি খয়রাসোল ব্লক থেকে কল্যাণী মুখার্জি বলছি। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে আমাদের দাবি সব CMOH স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি সোমবার। আর আজ আমরা স্থায়ী একটা কর্মসূচি এখানে করার জন্য এসেছিলাম এবং BMH স্যার আমাদের সাথে কথা বলেছেন। আমাদের কর্মসূচি হলো, ডেপুটি 4 তিনিও ছিলেন, তেনারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। আমাদের মেন উদ্দেশ্য হলো আমাদেরকে অবিলম্বে আশাকর্মীদেরকে স্বাস্থ্য স্থায়ীকরণ করতে হবে বা
স্বাস্থ্যকর্মী যে স্বীকৃতি, স্বাস্থ্যকর্মী হিসাবে আশাদেরকে স্বীকৃতি দিতে হবে। আর আমরা যে ভাতাটা পাই সেই ভাতাটা খুব সামান্য পাই, সেটা বৃদ্ধি করতে হবে। তাছাড়াও আমরা যে ইনসেন্টিভ পাই সেটা ভাগে ভাগে ঢোকে, সেই ভাগে ভাগে টাকা ঢোকাটা বন্ধ করতে হবে। আর আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের অনেক কাজ করানো হয়, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেইছিলেন, কিন্তু আজও পর্যন্ত দেননি। অথচ আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের প্রচুর কাজ করতে হয়, তাই আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন অবিলম্বেই দিতে হবে। আর আমাদের ইউনিফর্ম পর্যন্ত দেওয়া হয়নি, আজ 3 বছর ইউনিফর্ম পর্যন্ত আমরা পাইনি। তাহলে বলুন কি করে আমরা কাজ করব? আর আমাদের কাজ হলো 24 ঘন্টায়, ছুটি বলে আমাদের রবিবার শনিবার কিচ্ছু নেই। তাই আর আমাদেরকে মেলা খেলা এক্সাম সব কিছুতেই আমাদের ডিউটি দেওয়া হয়, কিন্তু কোথাও কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তাই আমাদের দাবি হলো যে আমাদেরকে যেসব কাজগুলো করানো হয় সেসব কাজের জন্য ভাতা দেওয়া হোক। আর হ্যাঁ, আমাদের পালস পোলিওতে কর্মবিরতি পালন হচ্ছে। আর যতদিন আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলতে থাকবে। আমার নাম কল্যাণী মুখার্জি, আমি খয়রসোল ব্লকের খয়রসোল সাব সেন্টারের আশা। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রসোল। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরই বোলপুরে বিজেপির সাংগঠনিক জেলা পার্টি অফিসে কর্মীদের সাথে সৌজন্য বিনিময় করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। আজ রবিবার 3রা মার্চ। বীরভূম জেলার 2টি আসনের মধ্যে বোলপুর তপশিলি কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রিয়া সাহা। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষিত হয়নি। উল্লেখ্য, প্রিয়া সাহার বাড়ি বীরভূমের সাঁইথিয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মনসাপল্লী। বর্তমানে বয়স তার 39 বছর। সাঁইথিয়া অভেদানন্দ কলেজ থেকে সংস্কৃত অনার্সের স্নাতক। 2015 সালে প্রথম সাঁইথিয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির পদ্মফুল প্রতীকে জয়ী কাউন্সিলর। আরও উল্লেখ্য, কাউন্সিলর থাকাকালীন 2016 সালে তিনি সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হয়ে পরাজিত হন। 2021 সালেও তিনি সাঁইথিয়া বিধানসভার বিজেপির প্রার্থী ছিলেন, সেবারও পরাজিত হন। এবার 2024 সালের লোকসভা নির্বাচনে প্রিয়া সাহা বোলপুর তপশিলি লোকসভা কেন্দ্রের প্রার্থী। এদিন বিজেপির বোলপুর তপশিলি লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহা জানান, এখন এটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করেন কে কোথায় থেকে লড়বেন, কাকে কোথায় দাঁড় করালে জিততে আসতে পারবে, এটা তাদের বিষয়। এটার উপরে আমাদের কোনো টিপ্পণী করার মতো ক্ষমতা বা অধিকার কোনো কিছুই আমার নেই। ওনারা যেটা ভালো বুঝবেন এবং ওনারা যে রাস্তা দেখাবেন, যে গুরুত্বায়িত আমাদের ওপর দেবেন, আমাদের সেটাই মাথা নত করে আমরা পালন করে চলবো। হবে বলে মনে করছেন? লড়াই তো করেই আসছি, আজ তো নতুন নয়। পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা তো দেখছেন প্রতিনিয়ত আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হচ্ছে। এবং কিভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা থেকে, মহিলা থেকে, পুরুষ থেকে কিভাবে আমাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে, এটা আমরা প্রতিনিয়ত আপনারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছেন। তো সেই জায়গায় আমাদের লড়াই যে সবসময় মাঠে ময়দানে আমাদের সবসময় লড়াই চলছে, সেটা তো আপনারা নিজেদেরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছেন। তো এর থেকে দিদি, আপনি 16 এবং 17 পরপর দুবার, 16, 17 নয়, 16 আর 21 পরপর দুবার বিধানসভায় ক্যান্ডিডেট ছিলেন। আপনি কিন্তু পরাজিত হয়েছেন। পরবর্তী পর্যায়ে আবার আপনাকে প্রার্থী করলো এবং দলের মধ্যে একটা অন্তর্কলহ হয়েছে। 2000 আর একটা বলি, 2015 আমি কাউন্সিলর ছিলাম, ওয়ার্ড কাউন্সিলর আমার সাঁইথিয়ার। তারপর 2016 এবং 21 দুবার প্রার্থী হয়েছি এবং পরাজিত হয়েছি। কতটা চ্যালেঞ্জ দিদি এই জায়গায় দাঁড়িয়ে, কতটা চ্যালেঞ্জ আপনার কাছে? মানে 24 লোক, দেখুন, সবসময় আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকি। তো যে রকমই চ্যালেঞ্জ আসুক আমরা লড়াই করব এবং জিতব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675।
7063544520। ফিরে এলাম বিরতির পর। সামনেই 2024-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে আজ রবিবার 3রা মার্চ মোরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয় মোরারই পশুহাটে। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মোরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আলী খান ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান সহ আরও নেতৃত্ববৃন্দ। সবার শেষে ডুমুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির নাম নিয়ে তুমুল হইহট্টগোল বাঁধে, এমনকি মহিলারাও ক্ষোভে ফেটে পড়ে। সেই সঙ্গে শুরু হয় বিশৃঙ্খলা, এমনকি দুই পক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত মন্ত্রীর হস্তক্ষেপে তার সমাধান হয় বলে জানা যায় দলীয় সূত্রে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 3রা মার্চ বীরভূম জেলার খয়রাসোল থানার কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের বহরাটিকুলিতে টাটা ব্রিক্সের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী সারাফাত খানের উদ্যোগে ও পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিজয় সুধা হাসপাতালের সহযোগিতায় বহরাটিকুলি ম্যারেজ হলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবিরে আসা রোগীদের সুগার টেস্ট, স্ত্রীরোগ, শিশুরোগ, সাধারণ রোগের পরীক্ষা করান। পরীক্ষা পরবর্তীতে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, বহরাটিকুলি থেকে সরকারি হাসপাতাল অনেকটাই দূরে, তাছাড়াও এলাকায় বাস করা দুস্থদের কথা মাথায় রেখে শিবিরের আয়োজন করা হয়। রোগ পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ পেয়ে এলাকার মানুষেরা স্বভাবতই খুব খুশি। এদিন শিবিরে প্রায় 2 শতাধিক এলাকার মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সারাফাত খান, সমাজসেবক শ্যামল গায়েন, বিজয় সুধা হাসপাতালের কর্ণধার বাবলু সিনহা, লালটু কুমার সিনহা ও অন্যান্য চিকিৎসকেরা সহ সাধারণ মানুষেরা। এদিন কেন্দ্রগড়িয়ার পার্থসারথী দাস জানান, ধরুন আমাদের এই কেন্দ্রগড়িয়া গ্রাম খয়রাসোল থানার অন্তর্গত, এই গ্রামের অনেক যে বাসিন্দারা আছে তারা খুবই নিতান্ত গরিব। এবার গরিব হওয়ার জন্য এখান থেকে ওদের একটু অসুবিধাও হয় যে সমস্ত কিছু ট্রিটমেন্ট করাতে পারে না। এমনকি আমাদের গ্রাম থেকে খয়রাসোল বলুন, পাণ্ডবেশ্বর বলুন, দুবরাজপুর বলুন, এটা অনেক দূরে হাসপাতাল নেই। ওই যোগাযোগের ব্যবস্থা অনেক আছে, দূরে আছে। তার জন্য আমরা কি করেছি, এই শ্রাবত কাকুর আন্ডারে থেকে যে কাকুর যে এত সুন্দর উদ্যোগ করেছে, এই যে স্বাস্থ্য শিবির করেছে, সেই স্বাস্থ্য শিবিরের ট্রিটমেন্ট যাতে সবাই সুযোগ ভালোভাবে পায়, ভালোভাবে চিকিৎসা যাতে হয়, সবাই সুযোগ ভালোভাবে পায়, তার জন্যে আমরা এই যে আয়োজনটা করা হয়েছে কাকু, তারা আমরা খুবই আনন্দিত হয়েছি। খুবই ভালো লাগছে আমাদের যে হ্যাঁ কাকুর আন্ডারে এই আয়োজনটা করেছে আমাদের শ্রাবত খান, সম্পূর্ণ কাকু হয় আমার, উনি আয়োজন করেছেন। ওনার আন্ডারে আমি এই অংশগ্রহণ করে পড়ে আমি খুবই আনন্দিত লাগছে, আমাকে খুবই গর্ব অনুভব করছি। আমার নাম হচ্ছে পার্থসারথী দাস, আমার বাড়ি হচ্ছে কেন্দ্রগড়িয়া। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। দুবরাজপুর পৌরসভা এলাকায় দুবরাজপুর প্রিমিয়াম লিগের খেলা খুলেছিল RSA ক্লাব। IPL ধাঁচে ঘটা করে খেলোয়াড় কেনা হয়। শুরু হয় দুবরাজপুর প্রিমিয়াম লিগের খেলা, যা উদ্বোধন করেছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। আজ রবিবার 3রা মার্চ ছিল ফাইনাল খেলা। ফাইনালে 2 দল মাঠে এসে দেখেন উদ্যোক্তাদের একজন চিরঞ্জিত ঘোষ, যিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে, তিনি বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগ ক্লাব সদস্য অন্যান্যদের। বিশৃঙ্খলা দেখা দেয় মাঠে। ক্লাব সদস্য রিপন দে জানান, এই খেলার মূল উদ্যোক্তা চিরঞ্জিত ঘোষ, যে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল, তার সঙ্গে আজ সকাল থেকে কোনো যোগাযোগ হয়নি। 3.5 থেকে 4 লক্ষ টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। পরবর্তীকালে ফাইনাল খেলার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে জানান। এদিন তিনি আরও জানান, ফাইনাল ছিল বলতে গেলে ফাইনাল ছিল
এবারে আমাদের ক্লাবের একজন ছেলে চিরঞ্জিত ঘোষ, যে খেলাটার মূল উদ্যোক্তা ছিল, যে সবার কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়েছিল, সে আজকে সকাল থেকে আর তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। ঠিক আছে, কেন 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 সেটা খেলাটা তো ক্লাব করাচ্ছে কিন্তু টাকা পয়সা টোটালটা নিয়েছিল। আচ্ছা, কত টাকা এটা? মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকা। আচ্ছা, ও কোথায় গেছে? বাড়িতে তোমরা গেছিলে? বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে নেই। বাড়িতে ফোন করা হয়েছে, বুকও জিজ্ঞেস করা হয়েছে, বাড়িতে নেই ও। ঠিক আছে, কোথায় গেল জানো? ওকে আমাদের একজন কেউ দেখেছে সিনেমা হলের ওই দিক দিয়ে যাওয়ার পর দেখতে দিচ্ছে। ঠিক আছে, কি হবে এখন? সবাই এবারে সেটা আমরা আশ্বাস দিচ্ছি। খেলাটা দুটি দলই উপস্থিত আছে। আমরা আরএসএ ক্লাবের পক্ষ থেকে সময় নিয়ে নিলাম যে খেলাটা আমরা করাবো, ফাইনাল খেলাটা। ঠিক আছে, আমরা তার জন্য সময় নিয়ে নিলাম এবং সবাইকে বললাম যে কিছুদিন পরে আমরা 1-2 দিনের মধ্যে আমাদের কি ডিসিশন হচ্ছে, কবে খেলাটা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। মানে আগে কেন জানানো হয়নি এই ব্যাপারটা? আগে বলতে গেলে আমরা নিজেরা জানতাম না, আর ও কন্টিনিউ সকাল পর্যন্ত আজকে দুটোর মাঠে ছিল, সকাল পর্যন্ত দুটো টিমের ক্যাপ্টেনকে ওনার দিকে এসে পরে বলেছে যে খেলা হবে, তারপর থেকে ও নেই। এটা কি কোথাও চিটিং করা হচ্ছে? এটা মনে হচ্ছে তাই হচ্ছে। মানে আপনি অভিযোগ তুলছেন আপনাদের ক্লাবেরই সদস্যের বিরুদ্ধে? ক্লাবের সদস্যের পক্ষে আমরা অভিযোগ। উনি চিটিং করেছেন? আপনাদের কি কোথাও ইয়ে রয়েছে যে এত টাকা লাখ লাখ টাকা নিয়ে পালিয়েছেন? সেটা আমাদের যারা আমাদের আরো উপরোক্ত নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলে আমরা এটা কিভাবে আইনি ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আলোচনা করবো আমরা। প্রশাসনের পাশাপাশি ক্রিকেট দলের মালিক মৃণাল গড়াই বলেন, এই মাঠে ফাইনাল খেলতে এসেছিলাম, কিন্তু ফাইনাল খেলতে এসে দেখি মালিক নেই, উধাও হয়ে গেছে। কোথাকার মালিক? এই আরএসএ ক্লাব থেকে চিরঞ্জিত ঘোষ নাম। কি দেখলেন? এসে দেখলাম মালিক নেই, মাঠের মধ্যে আমাদেরকে রেখেছে। কাল রাতে পর্যন্ত কথা হয়েছে, আজ সকাল পর্যন্ত কথা হয়েছে, হ্যাঁ আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, কিন্তু মাঠে এসে দেখছি উনি নেই। আপনার টিমের প্লেয়াররা কি এখানে উপস্থিত হয়ে গেছে? আমার প্লেয়ার কেন পালিয়েছে বলে মনে করছেন? ওর মনোভাবটা ওরকম মনে হয় ছিল আগে থেকে, আমাদের সেটা বুঝতে পারিনি কেউ। তাহলে এখন কি করবেন? এখন চাইছি আমরা ফাইনালটা হোক, আমরাও রেডি, আরেকটা বিপক্ষ টিম তারাও প্রস্তুত হয়ে আছে। মানে এখানে আপনারা কি কোনো চিটিং এর কোনো বড়সড় চিটিং হচ্ছে? আমরা সমস্ত ছেলে প্লেয়াররা টাকা পাবে, আমরা 30,000 টাকা এন্ট্রি দিয়ে খেলছি। ফাইনালে 55,000 45,000 টাকা ক্যাশ দেওয়ার কথা ছিল, আমরা 30,000 টাকা এন্ট্রি দিয়েছি। 10টা টিম হয়েছে, 10টা টিমের 3 লাখ টাকা ওনার কাছে জমা হয়ে আছে, আর এর মধ্যে প্লেয়াররা টাকা পাবে। গোটা টাকাটাই ওর কাছে আছে? গোটা টাকাটাই ওর কাছে আছে। এখন ক্লাব সদস্যরা কি বলছে? ক্লাব সদস্যরা আমাদেরকে বলছে আজকে আর খেলা করানো যাবে না, ওদের ইয়ের কাছে চিরঞ্জিত মাস্টার কাছে টাকা আছে, তো উনি ফেরার হয়ে গেছে, আমরা ডিসিশন নেবো, তারপরে ডেট জানিয়ে দেবো। উনি মাস্টার মশাই মানে কিসের মাস্টার? উনি মাস্টার, বাট স্কুলটা যায়, ওর প্রাইমারি স্কুলের মাস্টার। প্রাইমারি স্কুল মাস্টার, একদম শিক্ষকের এরকম মনোভাব এরকম। আমরা তো একটা শিক্ষক এরকম করতে পারে আমরা তো ভাবতে পারিনি, ওর হাত ধরেই আমরা নেমেছিলাম। একটা শিক্ষক চিটিংবাজি করবে এটা ভাবা যায় না। ওনার বাড়িকে গেছিলেন আপনারা কেউ? ওনার বাড়ি গেছি, উনি বাড়িতে নেই, ফেরার হয়ে গেছে। অথচ আমি দেখেছি আজ সকালে সিনেমা রোডে উনি ইলামবাজার রাস্তা মোটামুটি ধরেছেন, ওদিকে গেছেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।